আমাদের দেশের স্বাধীনতা প্রাপ্তির ৭৫ বছর পেরিয়ে গেছে। বলা যেতেই পারে আমরা এখন যথেষ্ট স্বাবলম্বী একটি দেশ। কিন্তু এই স্বাধীনতা লাভের পেছনের ইতিহাস আমাদের সকলের কম বেশি জানা। তবে সেই সময়কার নথি জিনিসপত্র সম্বন্ধে জানার অবকাশ আমাদের সচরাচর হয় না। রয়েছে মিউজিয়াম, কিন্তু সেগুলো বড্ড দূরের মনে হয়। আমাদের মধ্যেই এমন কিছু মানুষজন আছেন যারা বিভিন্ন দুর্লভ জিনিসপত্র সংগ্রহ করতে ভালোবাসেন। তাদের মাধ্যমে এখনও বেঁচে আছে আমাদের ঐতিহ্যমণ্ডিত দুষ্প্রাপ্য অমূল্য জিনিস, যা আমাদের অবাক করে, বিহ্বল করে তোলে, অতীতের গৌরবান্বিত সময়ের কথা স্মরণ করায়। এমনই কাজ করে চলেছে কলকাতা কথকতার সদস্যবৃন্দ। অরবিন্দ ভবনের উদ্যোগে এবং কলকাতা কথকতার সহায়তায় গত ৬, ৭ এবং ৮ই জুন অনুষ্ঠিত হয়ে গেল একটি প্রদর্শনী, রাজ থেকে স্বরাজ। অভিনব উদ্যোগ এবং বলাই বাহুল্য অসাধারণ সমস্ত কালেকশন। যেমন বিভিন্ন ধরনের নথি, স্বাক্ষর, চিঠির সংগ্রহ আমরা দেখতে পেয়েছি, তেমনি দেখেছি ভগবত গীতার অতি ক্ষুদ্র সংস্করণ, সেই সময়কার ব্যবহৃত সামগ্রী, পুরনো মুদ্রা, বিদেশি খেলনা থেকে শুরু করে ভাল্ভ সেট, রেডিও, দেশ বিদেশের স্ট্যাম্প, অরিজিনাল ফটো বাইন্ডিং, এনামেলের ওপর লেখা বিজ্ঞাপন, এমন আরও অনেক কিছু যা আমাদের সমৃদ্ধ করে। ছিল অরবিন্দ ভবনের নিজস্ব সংগ্রহের বেশ কিছু উপকরণ। শ্রী অরবিন্দের স্বাক্ষর লেখা বই, চিঠি, শ্রী মায়ের বারিন ঘোষকে লেখা চিঠি, কবিগুরু রবীন্দ্রনাথের শ্রী অরবিন্দকে নিয়ে লেখা কবিতা, ঋষি অরবিন্দের ব্যবহার্য সামগ্রী এবং আরও কত কি। বিচারপতি চিত্ততোষ মুখোপাধ্যায় তাঁর নিজের সংগ্রহের আশুতোষ মুখোপাধ্যায়ের কয়েকটি ছবিও প্রদর্শনীতে দিয়েছিলেন প্রদর্শন করার জন্য। নমস্কার, আমার নাম সৌভিক মুখার্জি। কলকাতা কথকতার উদ্যোগে অরবিন্দ ভবনের ডাকে আমরা আজকে এখানে প্রায় ২০ জন সংগ্রাহক এসেছি। তাদের ব্যক্তিগত সংগ্রহগুলো এখানে ডিসপ্লে করার জন্য, দেখার জন্য, মানুষকে সামনে তুলে ধরার জন্য। বিভিন্ন সংগ্রাহক তার বিভিন্ন জিনিস নিয়ে এসেছে। আমি এখানে যে বিষয়টা নিয়ে এসেছি এবং আমি এখানে যে বিষয়টা ডিসপ্লে করি বা যে বিষয় নিয়ে আমি চর্চা করি বা যে বিষয় নিয়ে আমি সংগ্রহ করি, তাকে বলা হয় এফেমেরা কালেকশন। হোয়াট ইজ অ্যান এফেমেরা? এফেমেরা হচ্ছে
খুব কম সময়ের জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়গুলোকে তাকে বলা হয় এফএমএল। মানে আপনি ধরুন বাসে উঠলেন, টিকিট কাটলেন, নেমে গেলেন, ওই টিকিটের মানে সময়টা সে যতক্ষণ বাসে থাকে তারপরে তার কোনো গুরুত্ব থাকে না। ঠিক এরকমই বিভিন্ন নথির মাধ্যমে এই রাজ থেকে স্বরাজ, আমাদের এখানের এবারের বিষয় হচ্ছে রাজ থেকে স্বরাজ। এই নথির মাধ্যমে রাজ থেকে স্বরাজ আজকের দিন অবধি কী করে কলকাতা মানুষের শুধুমাত্র স্বাধীনতা নয়, তার কালচার, তার চলাচল, পুরো ব্যাপারটাই উঠে এসেছে। যেমন ধরুন, আমরা যদি স্বাধীনতার প্রথম দিকের কথা বলতে চাই তাহলে নিশ্চয়ই সিপাহী বিদ্রোহ একটা খুব ইম্পর্টেন্ট ডেট। সিপাহী বিদ্রোহ হয়েছিল 1857। এখানে একটা চিঠি আপনি দেখুন, এই চিঠি না, এখানে একটা পেপার আছে। এই পেপারটা হচ্ছে শেরিফের পেপার। এডওয়ার্ড হেনরি ব্র্যাডন বলে একজন ভদ্রলোক, এটা হচ্ছে 1857 এই সালের, মানে যে বছর সিপাহী বিদ্রোহ হয়েছিল। আসলে এই ভদ্রলোক আমাদের কলকাতার তখনকার প্রেক্ষিতে জনজীবনের সঙ্গে খুব সম্পৃক্ত ছিলেন। সে সময়ের মেন স্ট্রিম কিছু বেশ বাঙালি, তারা অনেকটা ইংরেজদের পক্ষে ছিলেন। তাই ইনি এই ভদ্রলোক, এই শেরিফের হাতেই তো তখন পুরো দায়িত্ব ছিল। তিনি কলকাতাকে খুব দারুণভাবে প্রোটেক্ট করেন 1857। কিন্তু তারও একটা ইন্টারেস্টিং ডকুমেন্ট এখানে আছে, সেটা হচ্ছে 1856, মানে সিপাহী বিদ্রোহের আগের বছর কমিশনার, কলকাতা পুলিশ কমিশনার একটা অর্ডার দিচ্ছেন, বলছেন যে হাইকোর্ট, তখনকার সুপ্রিম কোর্ট, এই সুপ্রিম কোর্টের প্রোটেকশনের জন্য দুটো সার্জেন্ট লাগবে। আসলে এই স্বাধীনতা যে এরকমভাবে গড়ে উঠছে এই ধরনের অর্ডার শিট দিয়েই পাওয়া যায়। এখানে আমি একটা ফাইলের ভেতরে দুটো কাগজ পেয়েছিলাম, কাগজ বলবো না, এক সেট ছবি পেয়েছিলাম, তার সাথে কিছু লেখা পেয়েছিলাম। এরকম বিভিন্ন জিনিস এখানে দেওয়া আছে। নেতাজির সই করা একটি ছবি আমি পেয়েছিলাম। আসলে নেতাজি তো খুব বড় ফিগার, ইন্টারন্যাশনাল ব্যাপার, কিন্তু আমাকে অনেক বেশি টানে যে মানুষগুলো ওই ওনার আজাদ হিন্দ ফৌজের সৈনিক ছিল। সুতরাং আমি সেই আজাদ হিন্দ ফৌজের একটা ছবি জোগাড় করেছি। এখানে একটা জায়গায় লেখা আছে, মানে খুব একটা জাস্ট একটা ডায়েরির পাতা, দিস ইজ অ্যান এক্সাম্পল অফ এফএমএল ডায়েরির পাতা। সেখানে লেখা আছে, আমার বাড়িতে আজ নেতাজি সুভাষ চন্দ্র বসু আসিয়াছিলেন, আমি তাকে নমস্কার করিয়াছি। কত সিম্পল লেখা। তখন তো হোয়াটসঅ্যাপ ছিল না, ফেসবুক ছিল না, কোনো একটি মহিলা ধরুন তাকে এক্সপ্রেস করতে পারে না, ঠিক কাগজেই লিখে গেছেন। আসলে বিপ্লবটা এখান থেকেই শুরু হওয়া উচিত। এখানে কিছু দেশলাই বাক্সর খোল দেখানো আছে, এগুলো হচ্ছে স্বদেশি দেশলাই। এই দেশলাইয়ের মধ্যে বিভিন্ন স্বদেশি নায়ক, পতাকা ইত্যাদি ছবি লাগানো, ছবি ছাপা হতো। এবার ধরুন যে মানুষটি, যে মহিলাটি বসে ঘরে চুলা জ্বালাচ্ছে, সে যখন দেশলাইয়ের মধ্যে গান্ধীজির ছবিটা দেখতে পায় তখন সি রিলেট দ্য বৃহত্তর আন্দোলনের সাথে যুক্ত হতে পারে। ঠিক তেমনই আরেকটা খুব ইন্টারেস্টিং বিষয় এখানে আমার আছে, দিস ইজ অলসো এক্সাম্পল অফ এফএমএল, সেটা হচ্ছে লিফলেট। মানে আপনি যদি যোগাযোগ করেন, খোঁজপত্র লাগান, পয়সা করে দেন, তাহলে আপনি কিন্তু আলেকজান্ডারের কয়েনও পাওয়া যায়, কিন্তু আপনি লিফলেট পাবেন না, কারণ লিফলেটগুলো পড়ার পরেই ছিঁড়ে ফেলে ডিস্ট্রয় করে দেওয়া হতো। যেহেতু ডিস্ট্রয় করে দেওয়া হতো, ফলে এগুলো পাওয়া খুব দুষ্কর। এই ধরনের লিফলেট আমার কাছে আছে। এখানে লিফলেট আমি দেখিয়েছি, এর একটা সুদীর্ঘ সংগ্রহ আছে লিফলেটের। আমার কিছু ছবি দেখিয়েছি। বঙ্গলক্ষ্মী কটন মিল, অরবিন্দই কিন্তু প্রথমে বলেছিলেন যে বঙ্গলক্ষ্মী কটন মিল এটাই কিন্তু অরিজিনাল খাদি মিল। এই বঙ্গলক্ষ্মীর প্রোডাকশান ছিল খাদি, তার একটা লিথো ক্লথ লেভেল বলে এটাকে, কাপড়ের বান্ডিলের সাথে দেওয়া হতো, এগুলো ফেলে দেওয়া হতো, সেরকম একটা লিথোতে ছাপা ক্লথ লেভেল, সেটা এখানে আমি ডিসপ্লে করেছি। এবার ধরুন খাদি তো একটা পুরো নিজেই একটা স্বাধীনতার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছিল। এবার সেটা বিক্রি হবে, সেটা বিক্রির জন্য যে দোকান, সেগুলো স্বদেশি ভাণ্ডার বলা হতো। সেই স্বদেশি ভাণ্ডারের বিল আমার কাছে কিছু আছে, ওটা পুড়িয়ে দেওয়া হয়েছিল। সেই পোড়া বিল কিছু পেয়েছি, সেই বিল দেখানো হয়েছে। আর একদম এন্ডে আমি কিছু লেবেল দেখিয়েছি। সেই লেবেলসগুলো হচ্ছে
সেই সময় পারফিউমের লেভেল কীরকম ছিল। আসলে দিস ইজ অ্যান রিফ্লেকশন অফ পপুলার আর্ট। হোয়াট ইজ অ্যান পপুলার আর্ট? ক্লাসিক্যাল আর্ট হয় নাচ গান ইত্যাদি, এবং পপুলার হয় এই যে আমাদের প্রতিদিনের জীবনের যে রোজনামতার সাংস্কৃতিক পরিবর্তন হচ্ছে, শিল্পবোধের পরিবর্তন হচ্ছে, এগুলো আপনি কী করে তুলে ধরবেন। ধরে নিন আপনার কানের আজকের যে দুলের ডিজাইন আপনার ঠাকুমার সময় তো সেরকম ছিল না। দিস ইজ দ্য চেঞ্জেস অফ আর্ট। এরকমই শিশিরদুলের লেভেলের মধ্যে দিয়ে এগুলো পাওয়া যায়, এগুলো দেখতে পাওয়া যায়, সেরকম কিছু আমি ডিসপ্লে করেছি। এটাই হচ্ছে আমার সংগ্রহ। দিক দিয়ে আরও মানুষ আছেন, আপনারা যান দেখুন। আমি অরিন্দম রাও। আমি আজকে আমার কালেকশন এখানে দেখাচ্ছি প্রিন্টসের উপরে, স্বদেশি প্রিন্টস, স্বদেশি লেবেলস আর স্বদেশি বই। এগুলোর প্রতিটাই আমি যেগুলো দেখাচ্ছি 1880-90 থেকে 1920-র মধ্যে। তার মধ্যে প্রথম যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আগে সব প্রিন্টগুলো জার্মান থেকে আসতো, জার্মানের ব্রিটিশ, কিন্তু রাজা রবি বর্মা এটার টেকনোলজিটা ইন্ডিয়াতে নিয়ে আসে। লিথোগ্রাফ বা ক্রোমোলিথোগ্রাফ টেকনোলজিতে আসার পরে আসা শুরু হয়, ইন্ডিয়াতেই তৈরি হওয়া শুরু হয়। তারপরে বিবেকানন্দ যখন শিকাগোতে গেছিলেন 1893-তে, তখন ওটা কমেমোরেট করতে এই পোস্টারটা ছাপানো হয়েছিল। এরপরেরটা আমি দেখাচ্ছি গান্ধীজির একটা পোস্টার, কিন্তু এটা ইন্ডিয়াতে ছাপা হয়নি, এটা ছাপা হয়েছিল চায়নায়। তখনকার এটা একটা আশ্চর্য ব্যাপার, তখন চায়নার সাথে আমাদের সম্পর্ক ভালো ছিল না, কিন্তু স্টিল চায়নার এটা একটা নিদর্শন। তারপরে আমি এসে যাচ্ছি এখানে 1947-এর একটা ক্যালেন্ডার দেখাচ্ছি। এগুলো সব দেশীয় প্রেসে, এখানে যা দেখছেন দেশীয় প্রেস। এইটা খুব বিখ্যাত একটা প্রিন্টিং হাউসের একটা কাজ। এই প্রিন্টিং হাউস চোরবাগান আর্ট স্টুডিও, যেটা সবাই এক নামে চেনে। এর বেশিরভাগ কাজই বিদেশে আছে, 95% কাজ ব্রিটিশ মিউজিয়াম বা বিদেশের নানান মিউজিয়ামে আছে। এদেশে খুব কম কাজ পাওয়া যায়। এবং এটাও শ্রীরামকৃষ্ণর, এটাও আছে আপনার ইম্পেরিয়াল আর্ট কটেজ বলে। এই প্রিন্টিং প্রেসগুলো আর এখন নেই, এর কাজও আর এদেশে আর পাওয়া যায় না। এটা ইউরে অ্যান্ড সান, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী যে প্রিন্টিং প্রেসটা করেছিলেন, এটা সেখানেই প্রিন্টিং অ্যান্ড এনগ্রেভিং হয়েছিল। এটা খুব ফেমাস সেই হিসাবে। এবারে আমি দেখাচ্ছি থমাস অ্যান্ড উইলিয়াম ড্যানিয়েলসের যে প্রিন্টগুলো হয়েছিল, ওনারা পেন্টিং করতেন, যে প্রিন্টসগুলো হয়েছিল সেগুলো কলকাতাতেই প্রিন্ট করা হয়েছিল, এবং তার দুটো নিদর্শন আমি এখানে রেখেছি। এটা যদিও রানী যখন রাজা মারা গেলেন তার সাজ, এটা হ্যাঁ মোর্নিং ড্রেস, এটা বিদেশেই প্রিন্ট হয়েছে। আর এরপরে আমি দেখাবো টেক্সটাইল লেভেল দিয়ে। টেক্সটাইল লেভেলটা হচ্ছে একটা ছোট গল্প আছে এর পেছনে। আমাদের দেশে টেক্সটাইলের তখনকার দিনে ম্যানচেস্টার থেকে প্রচুর কাপড় আসতো, বা ব্রিটেন থেকে প্রচুর কাপড় আসতো। সেই কাপড়গুলোর এগুলো হচ্ছে টেক্সট লেভেল, তার উপরে ছাপ দেওয়া থাকতো, মানে ট্রেডমার্ক টাইপের ধরে নিতে পারেন। এখানে 4টে ভাষায় লেখা থাকতো, ইংরাজি, বাংলা, উর্দু এবং হিন্দি। এবং এর ডিজাইন করা হতো আপনার গ্রেট ব্রিটেনে, প্রিন্ট হতো জার্মানিতে, আর আসতো আমাদের ইন্ডিয়ায়। এই টেক্সটাইল লেভেলগুলো যখন স্বদেশি মুভমেন্ট হলো, তখন সবাই এই কাপড়গুলোকে নষ্ট করা শুরু করলো, জলে ফেলে দিল, পুড়িয়ে দিল স্বদেশি মুভমেন্টের সময়। তখন ব্রিটিশরা কী করলো, এই টেক্সটাইল লেভেলগুলোতে তখন ভগবানের ছবি দেওয়া শুরু করলো। ভগবানের ছবি দেওয়াতে এবারে লোকেরা ফেলে দিতে পারলো না, এবং তারা ফ্রেম করে সেগুলো পুজো করা শুরু করলো। দেখুন এখানে একটা ফ্রেমের একটা এক্সাম্পল আমি দেখাচ্ছি। এবং ফ্রেম যেহেতু ওনারা করে গেছিলেন, এগুলো খুবই পাতলা লেভেলস হয়, সেহেতু সেটা থেকে গেছে, এটাও তাই আছে। আর এটা হচ্ছে আমাদের স্বদেশীয় লেভেল, যখন আমাদের দেশেই লেভেল হওয়া শুরু করলো, তার এগুলো এক্সাম্পল। আর এটা আমি দেখাচ্ছি ওয়ার্ল্ডের স্মলেস্ট ব্লক প্রিন্টে করা এই ছোট্ট ভগবদ্গীতা, যেখানে 700খানা ভার্স আছে, কমপ্লিট ভগবদ্গীতা। এটার সাইজ হচ্ছে 1 ইঞ্চিরও কম, এবং 1880 সালের ওই রকম সময়ে এটা প্রিন্ট করা হয়েছিল মহারাষ্ট্রের একটা প্রিন্টিং প্রেস থেকে। থ্যাংক ইউ। এই কটাই আমি দেখাচ্ছি।
দেশীয় পোস্টার, আরেকটা হচ্ছে দেশীয় অ্যাডভার্টাইজমেন্ট লেভেলস বা ড্রপ লেভেলস, আরেকটা দেখাচ্ছে দেশীয় বই, মানে আগে তো সবই দেশ থেকে আসতো। জানতে না চাও না এই রাজ স্বরাজ্যের মধ্যে ডিফারেন্সটা বাকি রাজ বডি স্বরাজ, তারপরে এদের মধ্যে কানেকশন না হোয়াট ইজ দ্য কানেকশন বিটুইন রাজ অ্যান্ড স্বরাজ, হাউ দ্য ট্রানজিশন মানে রাজনীতি স্বরাজে কীভাবে ট্রানজিশন, এটা দেখাবো কীভাবে কাগজপত্রের মাধ্যমে দেখানো যায়, এই এসছে কথা এসছে চাপা এসছে, কিন্তু আমাদের যে ঘরোয়া জিনিসপত্র তার উপরে তার কী প্রভাব পড়ছে ওভার দ্য থিংস অ্যারাউন্ড আস দেখানো। যেমন আমি বলছি ধরা যাক আমি সেটা বলছি নট অ্যাস্ট্রো, দিস ইজ অ্যাস্ট্রো, এই অ্যাস্ট্রোটা কিসে একটা ইউরোপিয়ান বুক, এগুলো কেউ বানিয়েছে বাজারের জন্যই বানিয়েছে। সিম্পল যখন রাজ ছিল তখন লোকে ইউরোপিয়ান বুকের মধ্যে আসছে লোকে কিনবে, যখন স্বরাজ আসছে তখন ইউরোপিয়ান বুক সম্পর্কে মানুষের মধ্যে বিরতি তৈরি হচ্ছে, তখন ব্যবসাদাররা কিন্তু ডিসি দিতে পারে, তাহলে এটা কিনবে। এই যে ব্যবসায়ীরা কিন্তু সব থেকে আগে সমাজের সিচুয়েশনটা বুঝতে পারে, সেটাকে তাদের ক্যাশ করতে হবে। যেমন এই যে দেশলাইট কভার, এটাকে দেশলাইট কভার, দেশলাই নয় দেশলাইট কভার, ইউ আন্ডারস্ট্যান্ড, দেশলাই যাতে ভেজা হাতে ধরতে গেলে অসুবিধা না হয় তাই কভারগুলো করে দেওয়া, সেই কভারের উপর বিজ্ঞাপন দেওয়া হতো, সেই বিজ্ঞাপন দেখাচ্ছে প্রাচীন শো, এখানে বিড়ি, এই যে ধরনের একটা এটা ধরনের বিদেশ থেকে আসবে, কিন্তু আমাদের দেশের ঝুল নিয়ে আমরা তৈরি করে নিলাম পেছনে, বিদেশ থেকে তখন প্রাচীন শো ছিল, প্রাচীন শো সেটা একটা রাজ। লাল বাহাদুর শাস্ত্রীর সাথে বুঝতেই পারছেন। মানে এটা ঋষি অরবিন্দ ভবনের কি নিজস্ব সংগ্রহশালা? ওকে, মোটামুটি কি আছে যদি একটু জিস্ট বলেন, মোটামুটি কি কি রেখেছেন আপনারা এখানে? বক্স বাই বক্স আপনাকে বলতে
শ্রী অরবিন্দ ইস্যু করা 1947 সালের 15ই অগস্ট যে মেসেজ উনি দিয়েছিলেন সেটার অরিজিনাল ইংরেজি এবং বাংলা তর্জমা। এখানে যে বইটা আপনি দেখছেন সেই বইটি শ্রী অরবিন্দের লেখা এবং শ্রী অরবিন্দের সই করা। 1959 সালে শ্রী অরবিন্দের রিলিক্স যখন প্রথম পশ্চিমবঙ্গে আসে এবং নবদ্বীপে এনশ্রাইন হয়, সেই প্রেস কভারেজটা এখানে রয়েছে। এই যে আপনি কেসটা দিচ্ছেন, শ্রী অরবিন্দের একজন শিষ্য ছিলেন অনিল বরণ দেব, যিনি প্রাক স্বাধীনতার পর কংগ্রেসের এক দিকপাল ব্যক্তি ছিলেন। সুভাষ বোসের পরেই ওনার স্থান ছিল কংগ্রেস। উনি পরবর্তীকালে আশ্রম জয়েন করেন এবং শ্রী অরবিন্দের শিষ্যত্ব গ্রহণ করেন এবং শ্রী অরবিন্দের দর্শনের উপর বহু বই উনি লেখেন। তার মধ্যে কিছু বই এখানে রয়েছে। এই যে শ্রী অরবিন্দ এসেস অন দ্য পিপল, এটা অনেক ধরনের ব্যক্তিগত সংগ্রহ, যেখানে মার্জিনাল নোটস রয়েছে শ্রী অরবিন্দের লেখা, সেগুলো একটু লিপিবদ্ধ করে। এটা আমার ব্যক্তিগত সংগ্রহ। এই যে কেসটা রয়েছে এখানে শ্রী অরবিন্দের কিছু স্টেটমেন্ট রয়েছে বিভিন্ন বিষয়ে। এগুলোকে আপনি বায়োগ্রাফিক্যাল নোটস বলতে পারেন। আলিপুর বোমা মামলায় কানাইলাল দত্ত যে ওরা কিন্তু যে ট্রায়ালটা হয়েছিল সেই ট্রায়ালের কভারেজ এলাহাবাদের পায়োনিয়র নিউজ পেপারে এবং লাহোরের ট্রিবিউন নিউজ পেপারে প্রকাশিত হয়েছিল। বাঁদিকে আছে ট্রিবিউনের প্রেস কাজে, ডান দিকে আছে পায়োনিয়রের প্রেস কাজে। এই সে আর্য পত্রিকার একটি বাঁধানোর সংখ্যা, যাতে শ্রী অরবিন্দ এবং সম্পাদনা করতেন এবং সেই সময় শ্রী অরবিন্দের মেজর ওয়ার্কসগুলি আর্য পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হয়েছে। এই যে বইটা দেখছেন অনিল বরণ ব্যক্তিগত সংগ্রহ। এখানে শ্রী অরবিন্দের রাজনৈতিক জীবন সম্পর্কে কিছু কভারেজ রয়েছে। এখানে আপনি পাবেন শ্রী অরবিন্দের ছোটো ভাই বারিন ঘোষকে লেখা শ্রীমায়ের 4টি চিঠি। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন প্রত্যেক মাসে শ্রীমা বারিন ঘোষকে 1 টাকা করে পাঠান। সেই 4টি চিঠি এখানে দেওয়া। ডান দিকে রয়েছে বন্দে মাতরম পত্রিকায় প্রকাশিত রবীন্দ্রনাথের লেখা শ্রী অরবিন্দের কবিতা অরবিন্দের এই যে লবণ অবশ্য এখানে দেবো। আপনাকে বলছিলাম যে আলিপুর বোমা মামলার কিছু নথিপত্র এখানে রয়েছে, যার মধ্যে অন্যতম হচ্ছে মামলার পুরো জাজমেন্টটা এখানে পুরোটা রয়েছে। এখানে রয়েছে চার্জশিটের কপি, এখানে রয়েছে অ্যাসেসেন্স ওপিনিয়ন। এখানে আপনি দেখুন জাজমেন্ট, এখানে 50 পৃষ্ঠা রয়েছে, বাকি পৃষ্ঠা এখানে। এখানে ফ্রন্ট পেজ, উপরে বিচক্রফটের মার্জিনাল নোটস আপনি দেখতে পাচ্ছেন, আর এটা লাস্ট পেজ।
আজকেও ব্লগটা শুরু যদি লেখালেখির ইচ্ছে থাকে যাবে।